প্রথমে আমরা দেখব ভেদ জিনিসটা কি। ভেদ আমরা অবশ্য বয়েলের সূত্র, চার্লসের সূত্র এগুলোতে আমরা পড়ে এসেছি যে ভেদ কি। তা তবু আমরা একবার দেখে নেব যে ভেদ কি। এবং আমরা সেই ছোটবেলায় ঐকিক নিয়মের অঙ্ক যখন করেছি তখন থেকে কিন্তু এই ভেদের সঙ্গে আমাদের পরিচয়। সো আমরা প্রথমে ভেদ দু রকমের হয়, এক হচ্ছে সরল ভেদ আর দুই হচ্ছে ব্যস্ত ভেদ বা সরল ভেদ আর ব্যস্ত ভেদ। একটা ডিরেক্ট ভ্যারিয়েশন, একটা ইনডিরেক্ট ভ্যারিয়েশন বলে। তো প্রথমে আমরা পড়বো সরল ভেদ। যদি দুটো রাশি এক্স আর ওয়াই এরা পরস্পর সরল ভেদে থাকে তাহলে তাদেরকে এইভাবে ডিনোট করা হয়, চিহ্নিত করা হয়, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। চিহ্নটার নাম প্রপোর্শনাল টু বা ভ্যারিজাসও বলে, অনেক ক্ষেত্রে ভ্যারিজাসও বলে। তো এই প্রপোর্শনাল টু আমরা বয়েলের সূত্রে বা চার্লসের সূত্রের যে পরম শূন্য তাপমাত্রায় চার্লসের সূত্র সেখানে দেখেছি ভি প্রপোর্শনাল টু টি হতো। এবার আমরা এটাও দেখেছি যে এই প্রপোর্শনাল টু চিহ্ন আমরা 9-10-এ পড়াশোনা করা ভৌতবিজ্ঞান পড়ার সুবিধার্থে আমাদের এটা জানা হয়ে গেছে অলরেডি, যে এই প্রপোর্শনাল টু চিহ্নটা তুললে একটা সমানুপাতিক ভেদ ধ্রুবক আসে। এখানে কিন্তু লিখতে হবে কে একটি অশূন্য সমানুপাতিক ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে একটা অশূন্য সমানুপাতিক ভেদ ধ্রুবক। অশূন্য কথাটা কেন বলছি, কারণ কে এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে এক্স এর মান, মানে কে এর যদি মান শূন্য হয়, সো আমি ওয়াই এর মান যাই বসাই না কেন তাহলে কিন্তু এক্স এর মান অলওয়েজ শূন্য। সো সেই জন্য অশূন্য কথাটা বলছি, যে এক্স এর মানটা চেঞ্জ, ওয়াই এর মানটা চেঞ্জ করলে এক্স এর আলাদা মান পাবো। এখন কথাটা হচ্ছে বাংলা ভাষায় বলতে গেলে সরল ভেদ মানে কি, সরল ভেদ কি। আমি বললাম ঐকিক নিয়মের ভিতরে আমরা নাকি সরল ভেদ দেখে এসেছি, তো আমরা আজকে সেগুলো বুঝতেও পারবো। এবং আমরা যখন সরল ভেদের লেখা অঙ্ক করব দেখবো ঐকিক নিয়মের অঙ্কগুলোকে এখানে লেখা অঙ্ক হিসাবে দিয়ে দিয়েছে। তো আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে ব্যাপারটা কি বলতে চাইছে। সো ধর কোন এক জায়গায় আহ, আমাদের ধর এরকম রয়েছে একটা কিছু কাজ করতে হবে আর তার জন্য কিছু লোক রয়েছে। তো আমরা জানি যে কাজের পরিমাণ যদি বাড়ে একই সময়, সময়টা অভিন্ন, মানে সময়টা ফিক্সড, সময়টা ধর 5 দিন, 5 দিনের মধ্যে আমাকে কিছুটা কাজ করতে হবে। সো সেটা, সেই কাজটা যদি বেড়ে যায়, কোনো ক্রমে বেড়ে যায়, মানে আমি এখানে আহ, বাড়ানোর জন্য এইরকম সাইন দিচ্ছি, এটাকে বেড়ে যাচ্ছে, তো সময়টা অভিন্ন। তো প্রশ্ন হলো কাজের পরিমাণ যদি বেড়ে যায়, একই সময়ে কাজ করতে গেলে লোক সংখ্যা বাড়বে না কমবে? লোক সংখ্যাকে আমার বাড়াতে হবে না কমাতে হবে? তোরা উত্তর দিবি। লোক সংখ্যা বাড়াতে হবে। সো দেখ এখানে একটা কোয়ান্টিটি মানে একটা রাশি, একটা গাণিতিক রাশি হোক বা একটা ভৌত রাশি হোক, যে কোনো রাশি, সেই রাশিটা যদি বেড়ে যায় অটোমেটিক্যালি কিন্তু অন্য রাশিটাও বাড়ছে। আমি যদি কাজের পরিমাণটাকে ডব্লু, ওয়ার্ক ওয়ার্ক ফর ডব্লু ধরি এবং এটাকে লোক পার্সন পি ধরি, সো আমাদের কিন্তু এখানে এরা দুজন পরস্পর সমানুপাতিক সম্পর্কে আছে। ডব্লু একটু আনমিউট করে রাখ, ডব্লু প্রপোর্শনাল টু পিতে রয়েছে। তাহলে যখন একটা কোয়ান্টিটি বাড়লে আরেকটা কোয়ান্টিটি বাড়বে, এই রকম সম্পর্কগুলোকে আমরা বলি সরল ভেদ। বা আমাদের ওই যখন আমরা অনুপাত সমানুপাত দিয়ে অঙ্ক করতাম তখন তাকে বলতাম সরল সম্পর্ক, বা যখন আমরা ঐকিক নিয়ম অঙ্ক করতাম তখন আমরা সেটাকে সরল সম্পর্ক বলে থাকতাম এবং সেখান থেকে অঙ্ক করতাম। তাহলে আমরা ওইখানের যে কোনো অঙ্ককে কিন্তু আমরা এখানে এই ভেদ দিয়েও করতে পারবো, ঐকিক নিয়মের যে কোনো অঙ্ক। ঐকিক নিয়মের যে অঙ্কটার ওই সরল সম্পর্ক থাকতো সেটাকে সরল ভেদ দিয়ে করব। ঐকিক নিয়মের যে অঙ্কটা ব্যস্ত সম্পর্ক থাকতো সেটাকে ব্যস্ত ভেদ দিয়ে করবো বা বিপরীত ভেদ দিয়ে করবো, সেটা আমরা একটু পরে আসছি। তো আমি এই লাইনটার আরেকটা যদি একটু এগোই তাহলে কি আসছে দেখ, এক্স বাই ওয়াই ইকাল টু কে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু এই ভি প্রপোর্শনাল টু টি থেকে কি এসেছিল মনে কর, ভি ইকাল টু কে টি এসেছিল, যেখানে আমরা লিখেছিলাম পরের লাইনে ভি বাই টি ইকাল টু কে, মানে ভি বাই টি ইকাল টু ধ্রুবক। সো এখানেও এসছে তাই এক্স বাই ওয়াই ইকাল টু ধ্রুবক। তাহলে আমার কাছে দুটো কোয়ান্টিটি আছে এক্স আর ওয়াই। যদি আমি দেখি যে একটা কোয়ান্টিটির, দুটো কোয়ান্টিটির অনুপাত, এটা তো অনুপাত এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্স যাই হোক, এই অনুপাতটা সর্বদা একটা ফিক্সড মান দিচ্ছে, ধ্রুবক মান দিচ্ছে। যেমন এখানে হয়েছিল আয়তন এবং তাপমাত্রার অনুপাতটা সর্বদা ধ্রুবক হচ্ছিল। তো যখন এরকম হবে তখন এই ভি আর টি কে আমরা বলবো পরস্পরের সঙ্গে সরল সম্পর্কে রয়েছে। ভি আর টি পরস্পরের সঙ্গে সরল সম্পর্কে রয়েছে। এক্স ও ওয়াই পরস্পর সরল সম্পর্কে আছে বা সরল ভেদে আছে। আমরা যেহেতু ভেদ করছি তাহলে সরল ভেদ লেখা ভালো।
সরল ভেদে আছে। এই হলো সরল ভেদ। তাহলে সরল ভেদের প্রধান বৈশিষ্ট্য আমরা ভৌতবিজ্ঞানে একরকম পড়েছি, অঙ্কের ক্ষেত্রে ভৌতবিজ্ঞানের সরল ভেদ অঙ্কের সরল ভেদের ভিতরে আসলে কোনো পার্থক্য নেই, একই। বাট সরল ভেদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই অনুপাতটা সর্বদা কিন্তু ধ্রুবক হবে, দুটো রাশির অনুপাতটা কিন্তু সর্বদা ধ্রুবক হবে। ওকে, দেখ কোনো এই পর্যন্ত অসুবিধা আছে কিনা, যদি না থাকে আমরা এক্সারসাইজে গিয়ে এই রিলেটেড একটা অঙ্ক আশা করি পেয়ে যাব, সেটার উপরে ভিত্তি করে আমরা করব। সো এক্সারসাইজের একের দাগের অঙ্কটায় আমি চলে যাচ্ছি। এক্সারসাইজের একের দাগের অঙ্ক রাতুল কি বলছে একটু বল। এক্সারসাইজের এক দাগ কি বলছে, একটুখানি রিডিং পড়। শোনা যাচ্ছে কি আমার কথা? ওকে, সো দুটো মান দেয়া রয়েছে, একটা মনে হয় এরকম দেয়া রয়েছে এ আর বি, এ 25-10, বি রয়েছে 30-12, সি রয়েছে 45-18, ডি রয়েছে 250-100। তো প্রশ্ন বলছে যে এ বির মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা তা নির্ণয় করো, এবং যদি থাকে সে ভেদ ধ্রুবকের মান বের করতে হবে। সো আমরা কি করে করবো দেখ, আমরা প্রথমে দুটো দুটো করে ভাগ করব। সো প্রথম যে এ বাই বি যদি আমরা বের করি, তাহলে 25/10 এই অনুপাতটা কত হয় ভাগ করে দেখ, 2.5 আসছে। 30/12, 25/10কে ভাগ করলে 2.5, 30/12কে ভাগ করলে 2.5, 45/18কে ভাগ করলে 2.5, 250/100কে ভাগ করলে 2.5, প্রত্যেকটাই কিন্তু 2.5 আসছে। সো ইকুয়াল টু 45/18 ইকুয়াল টু 250/100, প্রত্যেকটাই 2.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলো মান আছে দুটো চলরাশির, প্রত্যেকটা মানের যে অনুপাত সেই অনুপাতটা সমান। অতএব আমরা বলতে পারি যে এ বাই বি ইকুয়াল টু ধ্রুবক, এ বাই বি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এ বাই বি ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ প্রপোর্শনাল টু বি, বা এ এবং বি পরস্পর সরল ভেদে আছে, পরস্পর সরল ভেদে আছে, এবং ভেদ ধ্রুবকের মান আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে এই মানটাই ভেদ ধ্রুবক হয়। সো অতএব ভেদ ধ্রুবক হচ্ছে 2.5, এই হয়ে গেল ভেদ ধ্রুবক। দেখ এই পর্যন্ত কোনো অসুবিধা আশা করি নেই। নেক্সট অঙ্কে যাব, তার আগে আমাদেরকে ব্যস্ত ভেদ পড়তে হবে। সো আমি পেজটা চেঞ্জ করছি, পেজটা চেঞ্জ করে নেক্সট অঙ্ক ব্যস্ত ভেদ সম্পর্কে আমি একটু আগে বলে নিই, তারপরে আমি ওটাই যাব। নেক্সট পেজ, প্রথমে আমরা ব্যস্ত ভেদ করব। ব্যস্ত ভেদ, ইনভার্স ভ্যারিয়েশন। ব্যস্ত ভেদে যদি দুটো রাশি থাকে এক্স আর ওয়াই পরস্পরের সঙ্গে ব্যস্ত ভেদে থাকে, তাহলে তাকে এইভাবে প্রকাশ করা হয়, এক্স প্রপোর্শনাল টু 1/y। সরল ভেদ হলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ব্যস্ত ভেদ হলে এক্স প্রপোর্শনাল টু 1/y। ওকে, সো এখানে আমরা ওই বয়েলের সূত্রে পড়েছি ভি প্রপোর্শনাল টু 1/p বা পি প্রপোর্শনাল টু 1/p যাইনি। তো এটা একটা ব্যস্ত ভেদ ছিল, আয়তন এর সঙ্গে চাপ আয়তনের সঙ্গে পরস্পর ব্যস্ত ভেদে থাকে, একটা বৃদ্ধি পেলে আর একটা কমবে। উদাহরণ হিসাবে যদি আমরা নিই যে জোন আছে আর দিন আছে, জোন আর দিন ব্যস্ত সম্পর্ক আমরা অনেক ছোটবেলায় অঙ্ক করেছি, যে যদি কোনো ক্রমে জোন সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু দিন সংখ্যা কম হবে একই কাজ করতে গেলে, এক্ষেত্রে কিন্তু কাজটাকে ধ্রুবক রাখতে হবে। সো কাজ যদি একই থাকে, যদি কাজের পরিমাণটা একই পরিমাণ আমরা কাজ করব, তো জোন সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই অটোমেটিক্যালি কিন্তু দিন সংখ্যা বা কাজের দিন সেই সংখ্যাটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। সো এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু একটা প্রপোর্শনাল টু চিহ্ন তুলে সমান ইকুয়াল টু সাইন আনতে গেলে একটা ধ্রুবক আসবে কে ইন্টু 1/k,
এখানে কে হলো অশূন্য সমানুপাতিক ভেদ ধ্রুবক। অশূন্য সমানুপাতিক ভেদ ধ্রুবক। আবারও বলছি, শূন্য যদি হয়ে যায় তাহলে ওয়াই এর আলাদা আলাদা মানের জন্য কিন্তু আমরা এক্স এর আলাদা আলাদা মান পাবো না। ওয়াই এর মান আমি যাই বসাই না কেন, সেক্ষেত্রে এক্স এর মান কিন্তু আমি সর্বদাই পাবো শূন্য। সেই জন্য আমরা আলাদা আলাদা মান এখানে নিচ্ছি। তাহলে এবার আমরা যদি এখান থেকে আরেকটা লাইন এগোই, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই ইকুয়াল টু কে। এটা কিন্তু ব্যস্তভেদের প্রধান লাইন, যে যদি দুটো কোয়ান্টিটি, যদি দুটো রাশি, সেই রাশি দুটো পরস্পরের সঙ্গে ব্যস্তভেদে থাকে, তাহলে তাদের গুণফল এক্স ওয়াই, গুণফল, আগেরটাই ছিল ভাগফল এক্স বাই ওয়াই, আর এটা আসছে গুণফল। গুণফল পরস্পর, মানে গুণফলগুলো কি হবে না, ধ্রুবক রাশি দেবে, বা একটা ফিক্সড রাশি দেবে। যেমন আমরা এই ভি প্রপোর্শনাল টু 1/p থেকে পেয়েছিলাম পি ভি ইকুয়াল টু ধ্রুবক, যেটা ছিল বয়েলের সূত্রের গাণিতিক রূপ। সো এখানেও কিন্তু আমরা তাই পাচ্ছি, এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। যদি এই ঘটনাটা ঘটে প্রত্যেকটা ভ্যালুর জন্য, যে ওই রাশির এক্স এবং ওয়াই এর মানগুলো পরস্পর গুণ করলে আমরা ধ্রুবক পাচ্ছি, তো তখন সেক্ষেত্রে আমরা ওই রাশি দুটোকে বলবো, হ্যাঁ, ওই রাশি দুটোকে আমরা বলবো যে ওরা পরস্পর ব্যস্ত ভেদে আছে। অতএব এক্স এবং ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে। আমি বানানটা মনে হয় ভুল লিখেছি, ব্যস্ত ভেদে আছে। ওকে, সো এই হলো ব্যস্ত ভেদ। আমরা একটা এক্সাম্পল দেখা যাক। প্রথমে ওই দুইয়ের দাগের অঙ্কটা, অনুশীলনীর যে দুইয়ের দাগের অঙ্কটা আছে, ওটাই গেলে আমরা বুঝতে পারবো। ওখানে আমাদের একটা ডেটা দিয়ে দিয়েছে, 2 দাগ, এক্স আর ওয়াই দেওয়া রয়েছে 18, 13, 8, 27/4, 12, 9/2, 6, 9। এই তাহলে আমরা যদি এদেরকে পরস্পর গুণ করি, 18 গুণ 13, একটু আমায় বলিস কত আসছে, 8 গুণ 27/4, 12 গুণ 9/2, 6 গুণ 9, এই গুণফলগুলো কত আসছে? 18 গুণ 13 ছিল না, 3 ছিল। উল্লেখ নেই, আমরা করে করে দেখছি তো। আমরা এখানে তোকে, আচ্ছা আমি বলছি সেই কথাটা, আগে গুণটা আমায় বল, আমি সেটা বলছি। এগুলো গুণ করে কত আসছে? বলছি বলছি, আমি কেন গুণ করলাম, কেন ভাগ করলাম, আমি বলছি। আগে এই গুণফলটা বল আমাকে, কে একজন গুণ করে বল। প্রথমটা কত? 54, পরেরগুলো 6, 9, 54, প্রত্যেকটা দেখ 54 আসছে। সো এখন কেন আমি ভাগ করলাম, আর আগের অঙ্কে কেন আমি ভাগ করলাম, এই অঙ্কে কেন আমি গুণ করলাম, সেগুলো আমরা বুঝবো। তো যাই হোক, আমি এখানে লিখছি, অতএব এক্স ওয়াই সমান সমান 18 গুণ 3 সমান সমান 8 গুণ 27/4 সমান সমান 12 গুণ 9/2 সমান সমান 6 গুণ 9, এবং এই গুণফলটা 54 এসছে, 54। তাহলে যেহেতু গুণফলটা পরস্পরের সঙ্গে, গুণফলটা একই গুণফল এসছে, তাহলে এই কোয়ান্টিটি দুটো কিন্তু, বা রাশি দুটো কিন্তু পরস্পরের সঙ্গে কি ভেদে আছে না, ব্যস্ত ভেদে আছে। অতএব এক্স এবং ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে, যাকে আমরা এইভাবে লিখতে পারি যে, মানে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, সেটা হওয়ার জন্য এটা হয়েছে। এবং এখানে ভেদ ধ্রুবক কত? এখানে ভেদ ধ্রুবক হচ্ছে 54, 54। এবার আমরা কি করে বুঝবো যে কোন অঙ্কে ভাগ করতে হবে, কোন অঙ্কে গুণ করতে হবে? সো আমাদের পরীক্ষার সময় যদি অঙ্ক দেয়,
হয় ভাগে মিলবে, না হয় গুণে মিলবে। আর যদি দুটোর কোনোটাতেই না মেলে, তার মানে ওরা কোনো সম্পর্কে নেই। না হয় ভাগে মিলবে, না হয় গুণে মিলবে। তো যদি ভাগে মেলে, প্রথমে তুই ভাগ করতে যাবি, সরল ভেদে প্রতিষ্ঠা করতে যাবি, তুই এই অঙ্কটাই ভাগ কর, দেখ আসবে না। আমি দেখাচ্ছি। 18কে যদি 3 দিয়ে ভাগ করি, 318, 8/27/4 সমান সমান কত আসছে? 8 × 4/27। কিছু কাটাকুটি যায় না, 4 8 32/27। দেখ দুটোই অমিল হয়ে গেল। তাহলে যদি এখানে যেহেতু দুটো অমিল, ভাগফলটা যেহেতু ধ্রুবক আসছে না, তাহলে কিন্তু এদের সরল ভেদে থাকার সম্পর্ক, মানে সরল ভেদে থাকার কোনো সম্ভাবনা নেই। এবার থাকতে পারে ব্যস্ত ভেদে। তো পরীক্ষার হলে তুই রাফে একটু প্রথমে ভাগ করে নিবি। ভাগ করে নিয়ে যদি দেখিস যে ভাগ ফলের উত্তরগুলো ম্যাচ করছে না, তাহলে ওরা সরল ভেদে নেই। অ্যাটলিস্ট দুটো করলেই তো বেরিয়ে গেল। এবার তুই কি করবি? ভাগ করবি। ভাগ তো হলো, গুণ করবি। দুটোকে গুণ করে করে দেখবি। দুটো গুণ করলি 54 54 54 54, সব করে 54 চলে আসলো। তো বোঝা গেল যে ওরা পরস্পরের সঙ্গে কিন্তু ব্যস্ত ভেদে আছে। এবার দেখা গেল এমন কোনো একটা অঙ্ক দিল যেখানে গুণ করেও মিলছে না, ভাগ করেও মিলছে না। তার মানে তাদের প্রশ্নটা ভালো করে পড়। 2 দাগের প্রশ্নের নিচে দেখ লেখা রয়েছে এক্স ও ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কি না বুঝে লিখি। তো থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ভাগে মেলে তাহলে সরল ভেদ। না না, কোনোদিনই হবে না। যোগ বিয়োগ করে মিললো, সেটা কোনো ভেদ সম্পর্ক নাই, সেটা অন্য কোনো সম্পর্ক হতে পারে, বাট সেটা কোনো ভেদ সম্পর্ক না। যদি ভাগে মেলে, x/y করে মেলে, তাহলে সেই সম্পর্কটাকে আমরা বলবো সরল ভেদ। যদি গুণ করে মেলে, xy গুণ করে মেলে, তাহলে আমরা সেই সম্পর্কটাকে বলবো ব্যস্ত ভেদ। এই দুটোই ভেদ সম্পর্ক হয়। এবার যোগ করে বিয়োগ করে মিলতে পারে, সে ব্যাপারটা আলাদা, বাট সেক্ষেত্রে ভেদ হবে না, সেক্ষেত্রে অন্য কিছু হবে। সেটা আমাদের আলাদা পড়াশুনো, সেই দিকে আমরা এখন আর ঝুঁকছি না। তো এই হলো আমাদের ভেদ 2 প্রকার, এবং ভেদ সম্পর্কগুলো আমরা বের করলাম। এরপর পরের যে অঙ্কটা রয়েছে, তারপরেই দেখ একটা অঙ্ক রয়েছে ঐকিক নিয়মের অঙ্ক। এবং আমি যেটা বলছিলাম যে ঐকিক নিয়মের অঙ্কগুলোকে কিন্তু আমরা ইজিলি এখান থেকে বের করতে পারি। ঠিক আছে, সো আমি পেজ সেভ পেজ নেক্সট পেজ চেঞ্জ করে আমি নেক্সট পেজে গিয়ে ওই বিপিন বাবুর ট্যাক্সির যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি করছি। দেখ 3 দাগের 1 বলছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। তাহলে দেখ দুটো ডেটা রইল, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। একই বেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে আমাদের কাছে কি কি আছে? দুটো সময় আছে, এদিকে আমি সময়কে নিলাম, এদিকে আমি দূরত্বকে নিলাম। সেই ঐকিক নিয়মের মতো করে আমি শুরুটা করছি, বাট আমি ভেদ ইউজ করব। সো সময় 25 মিনিট, যাচ্ছে 14 কিমি। মাইন্ডেড, এটা কিন্তু আমি মিনিটে রেখেছি। তো পরেরটাই দেওয়া আছে 5 ঘন্টা, তো ঘন্টায় রাখলে হবে না। সো 5 6 30, 300 মিনিট যাবে কত, এটা আমরা বের করতে চাইছি। তো এখন প্রশ্ন হলো এদের দুজনের মধ্যে সম্পর্কটা কি সম্পর্ক, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেটা বল। সময় যদি বেড়ে যায়, দূরত্ব কি বাড়বে না কমবে? সরল সম্পর্ক। তাহলে আমরা সেটা লিখে নিই যে আমরা জানি সময় ও দূরত্ব সরল ভেদে আছে। সরল ভেদে আছে। তাহলে এবার আমি সময়টাকে একটা টি ধরে নিচ্ছি, টাইম, যেহেতু সময়ের ইংরাজি নাম টাইম আর দূরত্বর ইংরাজি নাম ডিস্টেন্স, তাই এটাকে ডি ধরে নিচ্ছি, টি আর ডি। ওকে, সো যদি তাই ধরে নিই, তাহলে এবার বল যদি সরল ভেদে থাকে, সরল ভেদের ক্ষেত্রে কি হয়? সরল ভেদের ক্ষেত্রে এরকম আমি লিখতে পারি টি প্রপোর্শনাল টু ডি। সরল ভেদে থাকলে এরকম ভাবে লেখা হয়। তাহলে একটা ভেদ ধ্রুবক নেব, টি ইকুয়াল টু কে ডি, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য সমানুপাতিক ভেদ ধ্রুবক, সমানুপাতিক ভেদ ধ্রুবক। এবার দেখ তোর কাছে দুটো কোয়ান্টিটি গিভেন আছে, দুটো রাশি দেয়া রয়েছে, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 14। এই 25 আর 14 মান, টি আর ডির মান যদি তুই এই সমীকরণটার ভিতরে বসিয়ে দিস, তাহলে তোর কে মানে ভেদ ধ্রুবকের মানটা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে। তো চল বসিয়ে দিই 25 আর 14।
তাহলে আমরা বসাচ্ছি টির জায়গায় 25, ডির জায়গায় 14। তাহলে কে কত চলে আসছে? 25/14। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমি এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এই 1 নম্বর সমীকরণে কে এর মানটা বসাচ্ছি। 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই কি পাচ্ছি দেখ, টি ইকাল টু 25/14 ডি। তাহলে এবার আমায় দেখ, প্রশ্নটায় দেয়া ছিল যে ওই কি বলছিল প্রশ্নটা, যে সে 300 মিনিটে কত দূরত্বে যাবে। তাহলে আমি টির জায়গায় 300 বসাবো। এখন যদি টি ইকাল টু, এখন টি ইকাল টু 300 মিনিট হলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখ, 300 সমান সমান 25/14 গুণ ডি। তাহলে ডি কত চলে আসছে, 300 গুণ 14/25। কাটাকুটি করলে কত আসছে বল, 25 দিয়ে এটা কাটলে মনে হয় 12। তো 12 গুণ 14 কত আসছে রে, 168। দেখ গুণ করে দেখ, এত কিমি। তাহলে দেখ, যে অঙ্কগুলো আমরা ঐকিক নিয়ম দিয়ে করতে পারতাম, সেই অঙ্কগুলোকে কিন্তু আমরা ভেদ প্রয়োগ করে, ভেদের যে ভেদ তত্ত্ব প্রয়োগ করে কিন্তু আমরা সেই অঙ্কগুলোকে করতে পারছি। সো এরকমই ভাবে আমাদেরকে আমি তিনের তিনেরটা করে দিচ্ছি, তিনের দুয়েরটা তোদের বাড়ির কাজ থাকবে। তো তিনের দেখ রয়েছে ব্যস্ত সম্পর্ক, দেখেই বোঝা যাচ্ছে জোন আর দিন রয়েছে। তো আমি নেক্সট পেজে গিয়ে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি নিয়েছি টি প্রপোর্শনাল টু ডি, কেউ কিন্তু ডি প্রপোর্শনাল টু টিও নিতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে তার ভেদ ধ্রুবকের মানটা 14/25 আসবে। দেখ কি হয়, আমি যদি ডি প্রপোর্শনাল টু টি নিতাম তাহলে ডি ইকাল টু কেটি আসতো। তাহলে ডির জায়গায় আমি প্রথমে কত বসাতাম, ডির জায়গায় আমি বসাতাম 14 ইকাল টু কে ইন্টু 25। তাহলে সেক্ষেত্রে দেখ কে এর মান আসছে 14/25। তাহলে এক্ষেত্রে ভেদ ধ্রুবকের মানটা আলাদা আসলো, বাট দেখ অঙ্কের উত্তর কিন্তু সেম চলে আসবে ঘুরে ফিরে। তো আমি যদি 1 নং সমীকরণে এই মানটা বসিয়ে দিই, ডি ইকাল টু 14/25 ইন্টু টি, তাহলে এবারে আমি পরের বারে, মানে যে পরের বারে যে টি দেওয়া আছে, টির মান দেখ 300 দেওয়া ছিল, সেই 300 যখন এখানে আমি বসিয়ে দেবো, সেই ঘুরে দেখ 168 চলে আসছে। 300 এখানে বসিয়ে দিলে এটা কেটে 12, সো 12 ইন্টু 14 168 কিমি। তাহলে আমি অঙ্ক যেভাবেই করি না কেন, আমি জানি না যে এই ডি প্রপোর্শনাল টু টি হবে না টি প্রপোর্শনাল টু ডি হবে, আমি পরীক্ষার সময় জানি না। তো দুটোর মানে একই, ডি প্রপোর্শনাল টু টি আর টি প্রপোর্শনাল টু ডি, দুটোর মানে একই। আমি যেটাকে ধরে অঙ্ক করা শুরু করি না কেন, উত্তর কিন্তু আমার একই জায়গায় আসতে বাধ্য। ওকে, তো আমি নেক্সট পেজে যাচ্ছি, গিয়ে আমি তিনের দাগে তিনের অঙ্কটা করছি। কি বলছে, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। ক্লাস 10-এর অঙ্কগুলোর শেষে কিন্তু এরকম লেখা থাকবে ভেদ তত্ত্ব প্রয়োগ করে, ভেদ থিওরি অফ ভ্যারিয়েশনটাকে ইউজ করতে হবে। সো প্রথম আমার প্রশ্ন তোদের কাছে, যে এই অঙ্কটা সরল ভেদে না যৌগিক ভেদের অঙ্ক, সরল ভেদের অঙ্ক না যৌগিক ভেদের অঙ্ক? জোন আর দিন আছে। So, আমি প্রথমে ছকটা বানাই। আমাকে কি বের করতে দিয়েছে, কতজন লোক কাজ করতে হবে তা নির্ণয় করি। তাহলে আমি জোনকে পিছন দিকে রাখছি, মানে ডান দিকে রাখছি, আর দিনকে সামনে রাখছি। তো প্রথমে দেখা যাচ্ছে 18 দিনে 50 জন কাজ করছে, 15 দিনে কাজ শেষ করতে হবে কতজন। সো জোন, যদি দিন কমে যায়, আমায় কাজ কমপ্লিট করতে হলে কিন্তু জোন বাড়াতে হবে। তো দিন কমলে জোন বাড়ছে, সম্পর্কটা কিন্তু ব্যস্ত। অতএব আমরা লিখে নিই, দিন ও জোনের সম্পর্ক, আমি লিখবো না, ভেদ সম্পর্ক, জোনের মধ্যে ব্যস্ত ভেদ বর্তমান, ব্যস্ত ভেদ বর্তমান।
তো যদি ব্যস্ত ভেদ থাকে আমি দিনটাকে ডি ধরে নিলাম, জোনটাকে এম ধরে নিলাম, ম্যান। সো ডি প্রপোর্শনাল টু 1/m, অতএব এবার ধ্রুবক আনলে ডি ইকুয়াল টু কে ইন্টু 1/m। এবার আমি একটা মান বসিয়ে দেবো, 18 আর 50। ডির মান যখন 18 তখন এম এর মান 50। সো এই মানটা যদি বসিয়ে দিই, সো কত চলে আসছে, ডির মান 18 বসালাম, ইকুয়াল টু কে ইন্টু এম এর মান 1/50। সো কে ইকুয়াল টু চলে আসছে 18 গুণ 50, গুণ না করে রেখে দিলেও কোনো অসুবিধা নেই এত। এর কিন্তু কোনো একক টেকক হয় না, অবশ্যই হয় ভেদ ধ্রুবকের একক পাওয়া যায়। তো সেই এককগুলো আমাদের বর্তমানে জানার দরকার নেই, এই কে এর মান এটা রাখলেই হবে। এটা গুণ করলে মনে হয় 900 আসছে, দরকার নেই আমার গুণ করার। এবার আমি এই মানটা এই 1 নং সমীকরণে বসিয়ে দেবো। 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই, কি পাচ্ছি, ডি ইকুয়াল টু 18 ইন্টু 50 টোটালটা বাই এম। সো এবার আমার লাগবে, আমাকে বের করতে দিয়েছে যদি আমায় 15 দিনে কাজ শেষ করতে হতো, মানে ডির মান 15। সো 15 সমান সমান 18 গুণ 50 বাই এম। সো এম কত আসছে, 18 গুণ 50 বাই এম ইকুয়াল টু 60। এবার অঙ্কটা, প্রশ্নটা ভালো করে পড়ে উত্তর বল কত হবে। এটা 3 5 15, 318, এটা 10 দিয়ে কাটলে এম এর মান চলে আসছে 60। প্রশ্নটায় চেয়েছে কি, অতিরিক্ত কতজন লোক লাগবে, অতিরিক্ত এক্সট্রা কতজন লাগবে, আমাকে কিন্তু 60 বের করতে দেয়নি। সো অতিরিক্ত অলরেডি 50 জন লোক রয়েছে, অতএব অতিরিক্ত লোক রাখবে, অতিরিক্ত লোক লাগবে 60 থেকে আগের 50 যদি বাদ দিই, তো 10 জন লোক অতিরিক্ত কিন্তু আমার লাগবে। ওকে, কোনো অসুবিধা? খুবই সহজ অঙ্ক। এরপর আমরা চলে যাব পরের অঙ্কগুলোর দিকে আস্তে আস্তে। 4-এর দাগের 1 2 3 তিনটে অঙ্ক রয়েছে। তো প্রথমে আমি 4-এর দাগের 1 করব, নেক্সট পেয়ে যাচ্ছি। 4-এর দাগের 1-এ প্রশ্ন বলছে y x এর বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে, মানে y x এর বর্গমূল মানে রুট x, তার সঙ্গে সরল বেঁধে আছে। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সমানুপাতিক চিহ্নটা দিলে সমান চিহ্ন আনতে চাই, তাহলে এখানে একটা কে আসবে, কে রুট এক্স। কে হলো অশূন্য সমানুপাতিক ভেদ ধ্রুবক। ওই যে বর্গমূলের সঙ্গে লেখা রয়েছে, সেই জন্য রুট এক্স দিয়েছে। বর্গমূল মানে তো রুট এক্স, আর বর্গ মানে তো স্কোয়ার করা। এবার দেখ, যখন y ইকুয়াল টু 9 এবং x ইকুয়াল টু 9, আমি এই সমীকরণটাকে 1 নম্বর নাম দিচ্ছি। যখন y ইকুয়াল টু 9 তখন x ইকুয়াল টু 9 আমার বলা আছে, তখন 1 নং থেকে আমরা কি পাচ্ছি দেখ, 9 ইকুয়াল টু কে রুট ওভার অফ 9। সো 3k ইকুয়াল টু 9, কে এর মান চলে আসছে 3, কে এর মান চলে আসছে 3। এবার এই কে এর মান যদি আমি 1 নং এ বসিয়ে দিই, কে এর মান, এগুলো বাদ দিতে হবে, 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই কি পাবো, পাবো হচ্ছে y ইকুয়াল টু 3 রুট এক্স, এরকম পাবো। এবার আমাদেরকে বলেছে x এর মান নির্ণয় করি যখন y এর মান 6। সো y ইকুয়াল টু 6 হলে x ইকুয়াল টু কত হবে সেটা আমি বের করবো 6 হলে। সো 6 ইকুয়াল টু 3 রুট এক্স, 3 রুট এক্স। তাহলে এটা কাটাকুটি করলে রুট এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স এর মান বের করতে হবে, বর্গ করে দেবো, এক্স ইকুয়াল টু 4। এই হলো এক্স এর মান। যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় স্পিকার আনমিউট করে বলিস। এর পরের যে দুটো অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যৌগিক ভেদের উপপাদ্যটাকে খাটাবো। আমি অঙ্কটা করতে করতেই যৌগিক ভেদের উপপাদ্যটা বলবো এবং সেই উপপাদ্যটাকে ইউজ করব। সো আমি পেজ
ক্লিন করছি এবং নেক্সট আমি 4-এর দাগের 3-এর অঙ্কটা করে দিচ্ছি। 4-এর দাগের 2-এর অঙ্কটা তোদের বাড়ির কাজ থাকবে। 4-এর দাগের 2-এরটা সেম টু সেম ভাবে বাড়িতে করবি। নেক্সট দিন যদি প্রবলেম হয় সো আমি 4-এর দাগের 2 দেখে দেবো। তো 4-এর দাগের 3-এ যাচ্ছি, পেজ ক্লিয়ার করছি। নেক্সট পেজে 4-এর দাগের 3 কি বলছে? এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তো প্রথম কথাটা বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এর সঙ্গে সরল ভেদে, তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এটাকে 1 নম্বর নাম দিলাম। এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে মানে এক্স প্রপোর্শনাল টু 1/z, এটাকে 2 নম্বর নাম দিলাম। এই 1 আর 2 এর পরে যদি আমরা যৌগিক ভেদের উপপাদ্য খাটাই, সো যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা আগেও অনেকবার খাটিয়েছি। কি বলা যায়? এক্স প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড। এবার এখানে যদি আমরা একটা সমানুপাতিক মানে একটা ভেদ ধ্রুবক নিতে চাই, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। কে হলো একটি অশূন্য সমানুপাতিক ভেদ ধ্রুবক, কে হলো অশূন্য সমানুপাতিক ভেদ ধ্রুবক। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। ওকে, এর মধ্যে আমি প্রথম 3টে ভ্যালু বসিয়ে দেবো। তো প্রথম 3টে ভ্যালুর ভিতরে কি কি আছে দেখা যাক। প্রথমে রয়েছে y এর মান 5। তো যখন যখন y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9, তখন x ইকুয়াল টু 1/6। 1 নং থেকে আমরা কি পাচ্ছি? 1 নং থেকে আমরা পাচ্ছি 1/6 ইকুয়াল টু কে, ওয়াই এর মান 5, জেড এর মান 9, এটা দিয়ে কাটাকুটি করলে এটা 2, এটা 3। সো কে এর মান আসছে 5 দুগুণে 10/3, এটা আসছে কে এর মান। এই কে এর মানটা নিয়ে আমরা বসিয়ে দেবো 1 নং সমীকরণ। সো কে এর মান 1 নং এ বসিয়ে পাই আমি উল্টো করেছি, হ্যাঁ 3/10 হবে, কারণ কেটা এই সাইডে ছিল। সো 3/10। সো 1 নং এ বসিয়ে কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু 3/10 ওয়াই বাই জেড, মানে এক্স ইকুয়াল টু আরো বেটার লিখতে হলে 3y/10z। এবার আমাকে দেখ এক্স এর মান হিসাব করতে হবে। দেয়া আছে যখন আচ্ছা তাহলে এটা 3 নম্বর সমীকরণ দিতে হবে। 3 নম্বর সমীকরণের নাম দিয়ে দিচ্ছি আমি। এইটাকে 3 করে দিলাম, এটাকে 1 দিয়েছিলাম, আবার এটাকে 3 করে দিলাম, 3 এ মান বসালাম। এবার যখন y ইকুয়াল টু 6 এবং z ইকুয়াল টু 1/5, তখন এটা থেকে কি পাচ্ছি দেখ, x ইকুয়াল টু 3 গুণ y, y এর মান 6, 10 গুণ 1/5, এটা দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 3, সো x এর মান আসছে 9। উত্তর কি বলছে দেখে নিস একটু। সেই আসছে আমাদের উত্তর। একটু উত্তরটা দেখে আমায় জানাস। উত্তরটা দেখে একটু জানাস। এর পরে যে অঙ্কগুলো রয়েছে 5 দাগ, বুঝলাম না, ওটা তো বেরিয়ে গেছে, ওটা তো একটা সম্পর্ক, ওই সম্পর্কটা হয়তো বের করতে দিয়েছিল, সেই জন্য উত্তর এটা লেখা রয়েছে, এই যে সম্পর্কটা। আর এক্স এর মান 9 নেই। যাই হোক এক্স এর মান 9 আসছে তো, আর এই যে এক্স ইকুয়াল টু y/10z, এটাও তো বের করা রয়েছে। যাই হোক এর পরে যে অঙ্কগুলো রয়েছে 5 দাগ, 6 দাগ, 7 দাগ, এগুলো প্রমাণ টাইপসের অঙ্ক। সো এবং তারপরে কিছু ঐকিক নিয়মের অঙ্ক রয়েছে। সো নেক্সট দিনের ক্লাসে আমরা এই অঙ্কগুলোকে করবো, এবং প্রমাণ টাইপসের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই আসে, সেই অঙ্কগুলোকে আমরা করবো নেক্সট দিনের ক্লাসে।
তো আজকের ক্লাসে যদি কোনো অসুবিধা থাকে বল।